আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 12:30টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে এই নীতি নির্ধারণী বৈঠক। এতে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন ছাড়াও দলীয় ও মন্ত্রিসভায় কিছু রদবদল আনা হতে পারে। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন 13 আগস্ট হওয়ায় একই দিনে বিএনপির প্রার্থী চূড়ান্তের পাশাপাশি জমার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবুও স্থায়ী কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না নেতারা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছে সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শামীম, শীর্ষ নেতাদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, বেলা 12:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে সচিবালয়ে তার নিজ কার্যালয়ে বৈঠকে বসবেন এবং এখান থেকেই বিএনপির পরবর্তী কাকে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সেই বিষয়টি এখান থেকেই সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে মোটামুটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক প্রকার রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করেই রেখেছেন। তবে আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দেওয়া পর্যন্ত বা আনুষ্ঠানিকভাবে বিএনপি না জানানো পর্যন্ত আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলতে পারবো না আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি এবং দেশের 23তম রাষ্ট্রপতি। সিদ্ধান্ত হবে বেলা 12:30টার দিকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বসবেন। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বিএনপির পক্ষ থেকে মনোনীত করা হয়, সেক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শপথ থেকে অর্থাৎ মহাসচিবের পদ থেকে পদত্যাগ করবেন। এরপরই তিনি এখান থেকে চলে যাবেন নির্বাচন কমিশনের কার্যালয়ে এবং সেখানে দুপুরের পর অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত হওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে রাষ্ট্রপতি হিসেবে তার যে মনোনয়ন সেই মনোনয়নপত্র তিনি জমা দিবেন। সিনথিয়া, ৩৫ বছর পর দেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এর আগে 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সেখানে বিএনপির পক্ষে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে। সিনথিয়া, এর আগে সকাল 9:15টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি সচিবালয়ে যখন আমরা এসেছি তখন দেখেছি ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসেছেন। ইতিমধ্যে বৈঠক চলছে। এটি মূলত আমেরিকান চেম্বার্স অব কমার্সের একটি উইং। মূলত তারা হচ্ছে বিভিন্ন দেশে বিনিয়োগ আনা, বিশেষ করে বিভিন্ন দেশে ব্যবসায়ী বিনিয়োগ আনা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। আমরা যেটা জানতে পেরেছি প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে দেশের জ্বালানি খাত, বিশেষ করে এখন বর্তমানে জ্বালানি বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে সংকট চলছে, বিশেষ করে জ্বালানি এবং গ্যাসে সংকট চলছে। এই সংকট নিরসনে এইখানে আলোচনা হতে পারে। আমরা দেখেছি বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তিনি প্রবেশ করেছেন, এই প্রতিনিধি দলের সঙ্গে তিনি ছিলেন। আমরা দেখেছি আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন আমেরিকার নিশা দেশাই, তিনিও এখানে প্রবেশ করেছেন। আলোচনা চলছে। আলোচনার পর আনুষ্ঠানিকভাবে এখানে ব্রিফ করা হবে। ব্রিফের মাধ্যমে আমরা জানতে পারবো মূলত আসলে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে কি বৈঠক এখানে হয়েছে। আর 12:30টার দিকে এখানে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বসবেন এবং বৈঠকে বসার পর আনুষ্ঠানিকভাবে আমরা মূলত জানতে পারবো বিএনপি থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত আমি জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ সকাল 11টায় জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করবেন। এ জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম।
দুপুর 1টায় বিএনপি মনোনীত প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। 1991 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত সব নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনরোষ বাড়ছে। কোথাও কোথাও বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিসে হামলার ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। গতকাল পুলিশ মহাপরিদর্শকের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এই বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, লোডশেডিং এ জনজীবন ও শিল্প কারখানায় কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন? চিন্তিয়া, আপনাকে ধন্যবাদ। শুরুতেই জানিয়ে রাখি, আসলে বিদ্যুতের যে লোডশেডিং সেটিতে কিন্তু জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে ঢাকার শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া এবং সাভার সহ আশপাশের এলাকাগুলোতে। আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অফিসে রয়েছি। আমরা বিদ্যুৎ অফিসের সাথে কথা বলেছি। শুরুতে এই লোডশেডিং কিন্তু ছিল, জুলাইতে ছিল 20 থেকে 25% কিন্তু লোডশেডিং ছিল, কিন্তু সেটি বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 35 থেকে 40% কিন্তু বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এই অবস্থায় কিন্তু শিল্পাঞ্চলে শত শত গার্মেন্টস কারখানা রয়েছে। সে সকল গার্মেন্টস কারখানাগুলোতে কিন্তু বিদ্যুতের কারণে উৎপাদনে মারাত্মক ব্যাহত সৃষ্টি হচ্ছে, এমনটাই জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এছাড়া লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ বসবাস করেন এই শিল্পাঞ্চল আশুলিয়াতে। তারা কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে কিন্তু রাতে বাসায় এসে যখন দেখেন বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য তারা ঘুমাতে পারেন না, এটি নিয়ে কিন্তু চরম অসন্তোষ প্রকাশ করেছেন শিল্পাঞ্চলের যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন। তারা কিন্তু চরম অসন্তোষ প্রকাশ করছেন এই বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে। তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যেন বিদ্যুতের লোডশেডিং কমানো হয়, সেদিকে তারা কর্তৃপক্ষের প্রতি নজর দিতে বলেছেন, এমনটাই জানিয়েছেন শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা। তো শিল্পাঞ্চলের সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে লোডশেডিং এর কবলে পড়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো শিল্পাঞ্চল আসলে এই মুহূর্তে লোডশেডিং এ নানা শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন কল কারখানায় উৎপাদন সহ মারাত্মক ব্যাহত হচ্ছে জনজীবনে। তো শিল্পাঞ্চল আসলে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। চিন্তিয়া। ফারুক, আপনাকে ধন্যবাদ। বন্ধ কারখানা চালু সহ দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং নীতি সহায়তা বাস্তবায়নে ধীর গতিতে হতাশ উদ্যোক্তারা। আইনের অজুহাতে কোনো উদ্যোক্তা যেন ঋণ থেকে বঞ্চিত না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে FPCCI। তবে আর্থিক সহায়তা পেতে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা বাড়ানোর তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অর্থনীতিতে বিরাজমান স্থবিরতা কাটিয়ে তুলতে গত 23 মে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে 41,000 কোটি টাকা হবে পুনঃ অর্থায়ন তহবিল, যা আসবে তফসিলি ব্যাংক থেকে, আর বাকিটা যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু 29 জুলাই এক প্রজ্ঞাপনে প্রণোদনা প্যাকেজ বা অন্য কোনো নীতি সহায়তা পেতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহারের শর্ত জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন, নতুন এই শর্তের কারণে পুরো প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তার বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। টাকাটা যাতে অপচয় না হয়, টাকাটা যাতে লুটপাট না হয়, সেটিকেও খেয়াল রাখতে হবে। আবার যাতে টাকাটা যাকে আপনি দিতে চাচ্ছেন তার হাতে যেন পৌঁছায়, মানে আইনের বেড়াজালে যেন রাস্তায় কোনো প্রতিবন্ধকতা না হয়। একটা ফ্যাক্টরি 10 বছর চলতেছে, 15 বছর চলতেছে, 20 বছর চলতেছে, এখন আপনি তাকে সহযোগিতা করার হাত বাড়াইছেন। হাত বাড়ায় যদি আপনি আবার তাকে বলেন যে তোমার ওই জায়গা জমি দেওয়া আছে লোনে, এখন এই জামানত তোমাকে আরও জায়গা জমি দিতে হবে, আরও করতে হবে, তাহলে আমরা তোমাকে লোন দেবো, নাহলে দেবো না, তাহলে তো আর এর কাজ হলো না, তাহলে আপনার উদ্দেশ্যটাই বৃথা। প্যাকেজ বাস্তবায়নে ব্যাংক ও গ্রাহকের সমঝোতার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যখন একজন গ্রাহক তার ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন,
তোকে বুঝেন, তবে তখন এটা সহজে প্রতীয়মান হয় যে তাদের মধ্যে সম্পর্কটা মধুর না। অতএব মধুর সম্পর্ক ছাড়া স্মুথলি ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করবেন সেটা গ্রহণযোগ্য না। আমরা এই জন্যই বলেছি আগে আপনার সাথে আমাদের সম্পর্কটা স্থিতিশীল হোক, স্বাভাবিক হোক, তারপর আপনি আমাদের কাছে নীতিগত সহায়তার জন্য বা আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন। এদিকে দ্রুত সময়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা সোনালী ব্যাংকের প্রধান নির্বাহীর। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, যাদের বন্ধ আছে ব্যবসা বাণিজ্যগুলো চালু করার জন্য তারা আসছে, ব্যাংকে আসছে, অনেকে আবেদন দিচ্ছে। তো সেগুলো বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া হবে। চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র 4.47%। 2022-23 অর্থ বছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগ ছিল 24.18%। গত অর্থ বছর শেষে তা কমে দাঁড়িয়েছে মাত্র 21.53%। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ সকাল 11টায় জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করবেন। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, 35 বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে 1991 সালের পর থেকে এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়নি, অর্থাৎ গত 2023 সাল পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি যেহেতু নির্বাচিত হয়েছেন তাই ভোটের বিষয়টি আসেনি। কিন্তু এবার রাষ্ট্রপতি নির্বাচনে দুটি দল থেকেই বিএনপি থেকেও একটি প্রার্থী তারা দিচ্ছেন এবং জামাত সহ 11 দলীয় যে জোট রয়েছে তারাও কিন্তু প্রার্থী দিচ্ছেন। এ কারণে একাধিক প্রার্থী হতে নির্বাচন কমিশন থেকে কিন্তু এবার ভোটের আয়োজন করা হচ্ছে। সেটি হবে সংসদ ভবন কক্ষে, সংসদের কক্ষেই আপনার ভোট হবে। নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে এবং সংসদের সঙ্গে যে লিয়াজো বৈঠকগুলো রয়েছে এবং ভোট অনুষ্ঠিত করতে কি কি প্রস্তুতি দরকার সেগুলো তারা সবই সম্পন্ন করেছেন। আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং শেষ দিনে জামাতের পক্ষ থেকে আপনার আজকে মনোনয়ন জমা দেওয়া হবে। সকাল 11টার সময় তারা আসবেন। নির্বাচনী কর্তা, রাষ্ট্রপতি নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেবেন এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে বেলা 12টার দিকে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করবেন বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন কে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হবে কে, এবং একটার সময় বেলা 1টার দিকে বিএনপির প্রতিনিধি দলের এখানে আসার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি নির্বাচনে যিনি প্রার্থী বিএনপির তিনি সহ তারা মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে আসবেন। এই কারণে কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারা মনোনয়ন জমা দেবেন এবং 18 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। যদি কোনো প্রার্থী চান নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তিনি 18 তারিখের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং ভোট 20 আগস্ট সংসদ ভবন কক্ষে ভোট হবে এবং নির্বাচন কমিশন থেকে আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে এবং প্রকাশ্যে ভোট হবে। বাংলাদেশ টেলিভিশন থেকে ভোটের কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হবে। প্রকাশ্যে সংসদ সদস্যরা ভোট দিবেন এবং ভোট শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনা করা হবে এবং গণনা করার ওই দিনই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে সংসদ ভবন থেকে এবং সংসদ ভবন থেকে ফলাফল ঘোষণা করার পরে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশন তাদের আইন অনুযায়ী গেজেট প্রকাশ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে আপনার নির্বাচনের যে ফলাফলটি আছে সেটির গেজেট প্রকাশ করে তারা বিজয় ঘোষণা করবেন এবং রাষ্ট্রপতি নির্বাচন করবেন। একই সঙ্গে বলে রাখি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার উনি এখন তার কার্যালয়ে আসছেন এবং তিনি এখানে আসার পরে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে সম্মেলন কক্ষটি রাখা হয়েছে সেখানে তারা বসবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি তিনি প্রধান নির্বাচন কমিশনার তার কক্ষে যাওয়ার আগে একটু দেখছিলেন যে সভাকক্ষে বিএনপি এবং জামাতের জোটের পক্ষ থেকে যে প্রার্থীদের মনোনয়ন জমা যেখানে তিনি নেবেন সেই কক্ষটি তিনি একটু পরিদর্শন করলেন এবং বেলা 11টার সময় জামাতের প্রতিনিধি দল আসবে এবং আমরা জানি যে জামাতের পক্ষ থেকে যে প্রার্থী দিয়েছেন অলি আহমেদ বীর বিক্রমকে তিনি সশরীরে এসে তার মনোনয়নটি জমা দেবেন এবং আজকে মনোনয়ন দুটি দলের পক্ষ থেকে জমা দেওয়ার পরে সেটি যাচাই বাছাই করার জন্য রাখা হবে এবং 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন যে কোনো প্রার্থী সেটি প্রত্যাহার করে কিনা। এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর। আতিকা, আপনাকে ধন্যবাদ।
গাজীপুরের কালিয়াকৈরে 33টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজসহ স্বাভাবিক পাঠদান। অন্যদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও তীব্র শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সহ গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সংকট বিরাজ করছে। উপজেলার 122টি বিদ্যালয়ের মধ্যে 33টিতেই নেই প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে চলছে বিদ্যালয়। এতে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে, অন্যদিকে শিক্ষার মান নিয়েও নানা প্রশ্ন রয়েছে। অফিসিয়াল বিভিন্ন কাজকর্মে বিভিন্ন মিটিংয়ে গেলে স্কুলে পড়াশোনার কিছুটা ব্যাহত হয়, ব্যাঘাত ঘটে। বিভিন্ন শ্রেণী রয়েছে, অনেক সময় গ্যাপ সৃষ্টি হয়। প্রধান শিক্ষক থাকলে হয়তো আমাদের এই গ্যাপটা পূরণ হয়ে যেত। শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাঘাত ঘটে। টিচার যেন দ্রুত আমরা টিচার পেয়ে যাই, সেই ক্ষেত্রে যেন আমাদেরকে সহযোগিতা করা হয়। দ্রুত প্রধান শিক্ষককে শূন্যপদ পূরণ করার আশ্বাস এই কর্মকর্তার। আমরা আশা করি যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে যে প্রধান শিক্ষকের যে শূন্য পদগুলো আছে সেটি অচিরেই পূরণ করা সম্ভব হবে এবং যে সমস্যাগুলো হচ্ছে প্রশাসনিক এবং ব্যবস্থাপনার দিক থেকে যে সমস্যাগুলো হচ্ছে সেটিও আশা করছি অচিরেই এটি আমরা ওভারকাম করতে সক্ষম হব। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 74টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক রয়েছেন মাত্র 25 জন। বাকি 49টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে সহকারী শিক্ষকদেরই সামলাতে হচ্ছে প্রধান শিক্ষকের দায়িত্ব। একটি মানে সবসময় সরকারি শিক্ষকের উপর চাপ পড়ে যায় ক্লাস শ্রেণী পাঠদানের জন্য। ছাত্রছাত্রীর তথ্য হালনাগাদ বিভিন্ন কাজ এগুলো আমাদেরই করতে হয়। প্রধান শিক্ষক নাই, আমি যেভাবে আমার ক্লাসটা নিচ্ছি কিন্তু ওই ক্লাসটা সেভাবে নিতে পারতেছি না। তেঁতুলিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত পদগুলো পূরণ না হলে শিক্ষার মান আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থানীয়দের দিন কাটছে চরম আতঙ্কে। পদ্মার দুর্গম চরাঞ্চলের রুট ধরে গভীর রাতে পুশিনের অপতৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের শূন্য রেখায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর, চিলমারি ও রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় পদ্মার বিস্তীর্ণ দুর্গম চরাঞ্চলের সুযোগে প্রায় গভীর রাতে এপারে মানুষ ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় ভারতীয় বিএসএফ এর সদস্যরা। ওপার থেকে বাংলাভাষীদের জোর করে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার এমন অপতৎপরতায় অতিষ্ঠ সীমান্ত এলাকার সাধারণ মানুষ। প্রাকপুর ও জয়পুর সীমান্ত দিয়ে গত জুন জুলাইয়ে একাধিকবার সন্দেহভাজন ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বিএসএফ। এমন কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। নিরাপত্তার শঙ্কায় বিজিবির সঙ্গে রাতভর সীমান্ত পাহারা দিতে হচ্ছে এলাকাবাসীকে। ভারত থেকে অবৈধভাবে পুশিন করা হচ্ছে, জনগণ পাচার করা হচ্ছে। এটা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে তা আমরা প্রত্যাশা করি না। বিজিবি ক্যাম্পে খবর দিলাম, বিজিবি আবার এখানে চলে গেল, তারপরে এই পুশিনটা বন্ধ হয়ে গেল। এমন একটা এলাকার কানা মানে হাজারে হাজারে মানুষ ভাগিছে এখানে, বহু দূরের মানুষ এখানে নিয়ে আমাদের রাত আর দিন তোলপাড়। শক্ত হাতে প্রতিহত করছে এবং প্রায় সবগুলোই প্রতিহত করতে সক্ষম হয়েছেন। এদিকে বিজিবি বলছে সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। স্থানীয় জনগণের সহায়তায় এবং আমাদের বিজিবির তৎপরতায় 11টা পুশিনির অপচেষ্টায় আমরা রুখে দিতে সক্ষম হই। পুশিন আমরা কোনোভাবেই এটা আমরা অ্যাকসেপ্ট করব না। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে বিএসএফ এর অবৈধ পুশিনের স্থায়ী সমাধান চান দৌলতপুরবাসী। আব্দুল হামিদ, RTV। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে 460 বাংলাদেশি সহ 1000-এর বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দেশ জুড়ে আবাসিক এলাকা ও বিদেশিদের বসবাস বেশি এমন স্থানে অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এ সময় 3307 জনের কাগজপত্র যাচাই করা হয়। আটক 1043 জনের মধ্যে 880 জন পুরুষ ও
163 জন নারী। বাংলাদেশিদের মধ্যে 369 জন পুরুষ এবং 91 জন নারী রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত ও নেপালের নাগরিকও আটক হয়েছেন। নথিপত্রহীন বিদেশিদের স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জরিমানা দিয়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। বরিশালের উজিরপুরের সাতলা ও বানারীপাড়ার বিশারকান্দির সংযোগকারী কুচা নদীর ওপর নির্মিত সেতুটি পরিণত হয়েছে এক প্রহসনে। এই সেতু দিয়ে 9 বছরে একটি গাড়িও চলেনি। যান্ত্রিক ত্রুটি আর নকশাবহুল জটিলতায় 38 কোটি টাকার এই প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60 কোটিতে। বরিশাল সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বরিশালের উজিরপুরের সাতলা আর বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে কুচা নদী। দূর থেকে দেখলে মনে হবে যান চলাচলের জন্য যে কোনো মুহূর্তেই খুলে দেয়া হবে এই নদীর উপর নির্মিত সেতু, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। 2020 সাল নির্মাণ কাজ যখন শেষের পথে ঠিক তখনই ঘটে বিপত্তি। হঠাৎ করে বিকট শব্দে মুহূর্তেই 45 মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার ভেঙে পড়ে কুচা নদীতে। পরবর্তীতে এলজিইডি জানায় গার্ডারের মানে কোনো ত্রুটি ছিল না, তবে গার্ডারের স্থানান্তরের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। ব্রিজটার কাজ আজকে এক করতে করতে প্রায় 7 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত হয়নি। ব্রিজটা হয় না, আপনার চাই ব্রিজটা যাতে অতি শীঘ্রই সংকটে হয়। সেতুর উচ্চতার কারণে অ্যাপ্রোচ সড়ক নির্মাণে 11 মিটার পর্যন্ত মাটি ভরাটের প্রয়োজন দেখা দেয়, কিন্তু দুর্বল মাটি সেই অতিরিক্ত চাপ নিতে না পারায় শেষ পর্যন্ত পুরো নকশাই পাল্টে ফেলতে হয়। প্রথম কোহিনুর কোম্পানি করছিল, পরবর্তীতে অ্যাপ্রোচ নামানোর জন্য আবার ব্রিজ বাড়ানো হয়েছে, যে কারণে বায়োডাক ব্রিজ আমরা পাইছি 22টা অংশ। উপজেলা প্রকৌশলী জানান বর্তমান প্রকল্পের ব্যয় 38 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60 কোটি টাকায়। আমাদের ব্রিজের অংশের কাজ শেষ, আগে ছিল 11 মিটার, মানে আমরা এখন 6 মিটার হাইট কমাইছি। হাইট কমানোর পরে এখন আমাদের 5 মিটার আছে, 5 মিটার ওই অংশে আমরা এখন প্লাজারিং করতেছি। আগে সম্ভবত 38 কোটি টাকার মতো ছিল, 38 কোটি টাকার মতো ছিল, আর এখন আমাদের ভায়োডাক্ট করতে আমাদের সম্ভবত 22 কোটি টাকা খরচ হয়েছে। 38 কোটি টাকার সেতু এখন 60 কোটির বোঝা, যার দৈর্ঘ্য খামখেয়ালি নকশায় বেড়ে গেছে 360 মিটার। ঠিকাদারের যান্ত্রিক ত্রুটি আর প্রকৌশলগত চরম ব্যর্থতার এই মাসুল গুনছে সাধারণ মানুষ। বছরের পর বছর ফাইল চালাচালি আর অজুহাতের চাদরে মোড়ানো এই উন্নয়নের নামে প্রহসনের শেষ দেখতে চাই স্থানীয়রা। লিওন আজাদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জাতীয় গ্রিডের জন্য প্রথমবারের মতো গ্রিড ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এসেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এসব প্রযুক্তি দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করতে সহায়তা করবে। বুধবার ঢাকায় গ্রিড ফর্মিং টেকনোলজি একটি সবুজতর ভবিষ্যৎকে শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানে এই প্রযুক্তি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হুয়াওয়ে জানায় সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রয়োজনের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যাটারি স্টোরেজ ও গ্রিড ফর্মিং প্রযুক্তি গুরুত্বপূর্ণ। এসব প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে আরও স্থিতিশীল ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করতে চায় তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে 36 ঘন্টা আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। 32 বছর বয়সী ওই নারীর নাম ড্যানিয়েলা লার্গো। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পেরেইরার একটি ধসে পড়া ভবনের নিচ থেকে দীর্ঘ 10 ঘন্টার অভিযান শেষে তাকে উদ্ধার করা হয়। দমকল কর্মীরা জানান 4টি বিশাল কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে ছিলেন লার্গো। এর আগে 1 বছরেরও কম বয়সী একটি শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। কংক্রিটের নিচে কান্নার শব্দ শুনে বাচ্চাটিকে বের করে আনা হয়, তবে শিশুটির মা এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 জনে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।